ঘটনার পর সন্দেহজনক ১৯ জনের নামে করা হয় মামলা। অপতৎপর পুলিশ উল্টো দিকে এক ধাপ এগিয়ে চার্জশিট দিয়েছিল ১৯ জনের পরিবর্তে ২৫ জনের নামে। পরবর্তীতে উল্টো দিকে আরও এক ধাপ এগিয়ে ২০ জনের ফাঁসি আর ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট। কেন এমন নজিরবিহীন জুডিশিয়াল ম্যাসাকার, তাই ভিডিওতে তুলে ধরা হবে। আসলে কি দণ্ডপ্রাপ্ত ২৫ জনই ঘটনায় জড়িত? আর জড়িত না হলে আসামি বা হলো কিভাবে? চলুন দেখে আসি। নিশ্চয়ই কারো অজানা নয়, শেখ হাসিনার রেজিমে সচিবালয় থেকে একেবারে পতিতালয় পর্যন্ত প্রত্যেকটা নির্দেশ আসত গণভবন তথা ডিপ স্টেট থেকে। ঘটনার পর পুলিশের তৎকালীন আইজিকে কি করার নির্দেশ দেওয়া হয়েছিল শুনুন। বুয়েটে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটার সাথে সাথে খুব সকালবেলা আমি যখন খবর পেলাম, সাথে সাথে আমি পুলিশকে কিন্তু নির্দেশ দিয়েছিলাম আলামতগুলি সংগ্রহ করতে, এবং সাথে সাথে আমি বলছি যে কোন রুম কোথায় কারা ছিল, যে কটা পড়া সব কটা ধরে অ্যারেস্ট করো। সবগুলি কিন্তু যে কটা হাতে পেয়েছে সবগুলি কিন্তু অ্যারেস্ট করেছে। এটা তো আমি বিবেচনা করবো না কিসের ছাত্রলীগ, কে কি নো, অপরাধী অপরাধী, অন্যায় করেছে সে অন্যায়কারী, তার বিচার হবে। আর যে বাবা সন্তান আছে তার কষ্টটা কি, আমি তো নিচে বাপ মা ভাই বোন সবারই, আমি তো বুঝি আজকে বাপ মা কত কষ্ট করে, একটা সাধারণ পরিবারের ছেলে এত কষ্ট করে পড়াশোনা করে, এত ব্রিলিয়েন্ট একটা ছেলে, তাকে এভাবে ধরে নিয়ে মারা, এই নৃশংসতা কেন, এই জঘন্য কাজ কেন? কাজে এরা এদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিচ্ছি এবং যত রকমের উচ্চ শাস্তি যা দেওয়ার সেটা দেওয়া হবে। বলার ভঙ্গিটা খেয়াল করুন। যখন খবর পেলাম, সাথে সাথে আমি পুলিশকে কিন্তু নির্দেশ দিয়েছিলাম আলামতগুলি সংগ্রহ করতে, এবং সাথে সাথে আমি বলছি যে কোন রুম কোথায় কারা ছিল, যে কটা পড়া সব কটা ধরে অ্যারেস্ট করো। সবগুলি কিন্তু যে কটা হাতে পেয়েছে সবগুলি কিন্তু অ্যারেস্ট করেছে। এটা তো আমি বিবেচনা করবো না। হাসিনার নির্দেশ মতো শুরু হয়ে গেল এলো পাথারি ধরপাকড়। কোনো প্রকার যাচাই বাছাই না করেই তড়িঘড়ি করে আটক করা হলো ১০ জনকে। তখনও কিন্তু কোনো মামলা হয়নি। উপাদান শুধুমাত্র হাসিনার নির্দেশ। সিসিটিভি ফুটেজ দেখে সন্ধ্যার পর চকবাজার থানায় ১৯ জনের নামে মামলা করা হলে দেখা যায় দুপুর পর্যন্ত আটককৃত ১০ জনের মধ্যে একজনের নাম নেই সেখানে। কেননা ডিবি পুলিশ যে তাকে আটক করে মিন্টু রোডে নিয়ে গিয়েছে চকবাজার থানা পুলিশের তা তখনও অজানা। জানা থাকলে তাকেও ঢুকিয়ে দিত মামলায়। পুলিশ দাবি করেছিল তারা এজাহারভুক্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে, যা সত্য নয়, কারণ ইস্তিয়াক আহমেদ মুন্না সিসিটিভি ফুটেজে দেখে করা মামলায় নেই। তারপর যা ঘটল তা সত্যিই নির্মম। ডিবি পুলিশের যখন এটা খেয়ালে আসে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, তাই তাকে ছেড়ে দেওয়ার পরিবর্তে অভিযুক্ত করাটাকেই পছন্দ করে ডিবি পুলিশ। কতটা নির্মম আমাদের প্রশাসনিক ব্যবস্থা। আসলে তৎকালীন ডিবি এসব কাজ বিনা সংকোচে করতে অভ্যস্ত ছিলেন। আবরারের বাবা বলেন, ওই সময় তাড়াহুড়া করে পুলিশ আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে মামলা করেছি। আমি তো কাউকে চিনি না। পুলিশ নিজেই আসামিদের শনাক্ত করে রেখেছিল, আমি শুধু মামলার কপিতে স্বাক্ষর করেছি। প্রশ্ন হলো, চকবাজার থানা পুলিশ কিভাবে ১৯ জনকে পেল? পুলিশ কিন্তু মামলা হওয়ার আগেই কয়েক দফায় গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। পরবর্তীতে সন্ধ্যার পর সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে। তখন পুলিশের সাথে বুয়েটের ৪-৫ জন শিক্ষার্থীও ছিল, যারা সন্দেহজনক কয়েকজনের নাম দেয়। একই সাথে কয়েকজনের নাম বাদও দেওয়া হয়। যাদের নাম দেওয়া হয়েছে তাদের ব্যাপারে তারা ছিল সন্দিহান, আর যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে ছিল আঞ্চলিক টান। যেমন সিসিটিভি ফুটেজে দৃশ্যমান চট্টগ্রামের সবাইকেই বাদ দেওয়া হয়েছে, ফুটেজে যার প্রমাণ আজও দেখা যায়। তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে।
হাসিনার কড়া নির্দেশে ডিবি পুলিশ ছিল অপতৎপর। তারা সন্দেহজনক সবাইকে জড়িত ধরেই এগোতে থাকে। শুধু তাই নয়, ঘটনাকে নাটকীয় করে তুলতে আসামি বাড়ানোর দিকে মনোযোগ দেয়। আটককৃত নিরপরাধীদের ব্যাপারে ভাবার সময় কিংবা দায় কোনোটাই তাদের ছিল না। দ্রুত চার্জশিট প্রস্তুত করাটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। তবে নিরপরাধ কয়েকজন যে আটক হয়েছে তা হলের অনেকেই জানত। তবু তারা নীরব থাকে মূলত তিনটি কারণে। প্রথমত, আসামি বানিয়ে দিতে পারে এমন ভয়ে, কারণ তারা দেখেছে যে মামলার বাইরেও আটক চলছে। কেউ ফিরছে কেবল সাক্ষী হলে, নয়তো আসামি বানিয়ে রিমান্ডে নেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, নিরপরাধের ব্যাপারে কিছু বলতে গেলে সেই সুযোগে প্রকৃত অপরাধীকেও ছেড়ে দিতে পারে এমন আশঙ্কায়। তৃতীয়ত, জনরোষানলে পড়ে যাওয়ার সম্ভাবনা তো আছেই। তাই তারা নিরপরাধের দায়িত্ব শেখ হাসিনার ডিবির উপরেই ছেড়ে দেয়। নিরপরাধরা তো এমনিতেই ছাড়া পেয়ে যাবে, হয়তো চার্জশিটেই বাদ পড়বে, এরকম নানা প্রত্যাশায় তারা নীরব থেকে যায়। এইদিকে বাদ দেওয়ার চিন্তা তো দূরের কথা, ডিবি উল্টো নাটক সাজাতে ব্যস্ত। এই সময় বিখ্যাত নাট্যকার লেলিন ছিলেন দায়িত্বে। তিনি তৎকালীন ডিবির এডিসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ডিবি অফিসে প্রকৃত অপরাধীদের আফসোসের সাথে বলেন, একটা হাত বা একটা পা ভেঙে দিতি, তাহলে তো কিছুই হতো না। এরপর তিনি ঢালাওভাবে সবাইকে রিমান্ডের নামে মারতে থাকেন আর বলেন, দেখ কিভাবে পেটাতে হয়, এখন তোদের টানা 5 দিন পিটাবো, কিন্তু মরবি না। যাই হোক, ডিবি নাটক সাজাতেই ব্যস্ত। তারা ফেসবুক মেসেঞ্জার গ্রুপকে সিক্রেট মেসেঞ্জার গ্রুপ বলে নাটক করে। পরবর্তীতে দেখা যায় প্রত্যক্ষ সব সাক্ষীরাও এই মেসেঞ্জার গ্রুপেরই সদস্য। সম্প্রতি 6 সমন্বয়কের সাথে করা নাটক সবাই দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4th ইয়ার গ্র্যাজুয়েট সাহসী শিক্ষার্থীদেরকেই একজোট করে বাধ্য করে ফেলে জনগণের সামনে স্ক্রিপ্টেড স্টেটমেন্ট দিতে। দেশের জনগণ ডিবির এই নাটক মানেনি বলেই তারা ব্যর্থ হয়েছে। আবরার হত্যার তদন্তের সময় 37 দিন ব্যাপী চলে অনেক নাটক। তার মধ্যে সবচেয়ে বড় নাটক ছিল পরিকল্পনার নাটক। এই নাটক সাজাতে আবরারকে ডেকে আনতে পাঠানো 17 ব্যাচের ছাত্রসহ অনেককেই অভিযুক্ত করা অনেক সহজ হয়ে যায় ডিবির জন্য। বিক্ষুব্ধ জনগণকে এই নাটক খাওয়ানোও ছিল বেশ সহজ। মূলত এই হত্যাকাণ্ড ঘটনা পরিক্রমায় ঘটছে। এর আগেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বহু শিক্ষার্থীদের এইভাবে মারধর করা হয়েছে। এইরকম বহু ভিকটিমকে আজও খোঁজ করলে পাওয়া যাবে। মারা যায়নি, কিন্তু মৃত্যুর কাছ থেকে কোনো রকমে বেঁচে ফিরেছেন এমন ছাত্রের সংখ্যাও নেহাত কম নয়। এইসব নির্যাতনের মদতদাতা ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও কেন্দ্রীয় নেতারা। কিন্তু তাদের নাম তো দূরের কথা, এমনকি ছাত্রলীগের নামও তদন্তের কথাও রাখা হয়নি। মূলত তা আড়াল করতেই সাজানো হয়েছিল পরিকল্পনার নাটক, যেন এটাকে অন্যান্য পরিকল্পিত হত্যাকাণ্ডের মতোই চালিয়ে দেওয়া যায়। কাজে এই আমরা মনে করি যে এরা কোনো ধর্ম কিংবা রাজনৈতিক পরিচয় এটি এখানে বিবেচ্য বিষয় ছিল না। এরা উচ্ছৃঙ্খল আচরণে অভ্যস্ত হয়ে গিয়েছিল এবং অছাত্র সুলভ কর্মকাণ্ডের সাথে তারা বেশ কিছুদিন ধরেই জড়িত ছিল। তার অংশ হিসেবে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। সাক্ষীদের জবানবন্দি এবং পোস্টমর্টেম রিপোর্ট দেখলেই যে কেউ ধরতে পারবে এই পরিকল্পনার নাটক। এই নাটক সাজিয়ে আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ আনার কাজটিও খুব সহজ হয়ে যায় ডিবির জন্য। এজাহারে 19 জন সহ মোট 25 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় ডিবি, যেখানে সরাসরি জড়িত বলা হয় 11 জনকে। বাকি 14 জনকে বলা হয় অন্যভাবে সম্পৃক্ত। কাউকে ছাড়া হয়নি হাসিনার নির্দেশে। অথচ কৌতূহলবশত যারা ঘটনাস্থলে গিয়েছিল তাদের বাদ দেওয়ার কথা বারবার বলে আসছিল ডিবি। চার্জশিট দিয়েছিল মাত্র 37 দিনে। আপত্তি তো দূরের কথা, উল্টো প্রশংসায় ভেসেছে শেখ হাসিনা এবং তার ডিবি পুলিশ। নিশ্চিদ্র চার্জশিট নিশ্চিত করতে সহায়তা নেওয়া ছিল তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের, যা দেশের ইতিহাসে বিরল। এই মাহবুবে আলম পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নে যে কতটা পটু তা কে না জানে। হাসিনার নির্দেশ মতো মামলা পাঠানো হলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এটা খুব ভালো করেই সবার জানা আছে, জাস্টিস হ্যারেডিজ, জাস্টিস ব্যারিড। আলোচিত মামলাসহ রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্যই মূলত বৈষম্যমূলকভাবে গঠন করা হয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এর মধ্যে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 ছিল হাসিনার পিওর ক্যাঙ্গার কোর্ট। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলাও পাঠানো হয়েছিল এই কোর্টে।
যেখানে ৪৯ জন আসামির সবাইকেই শাস্তি দেওয়া হয়েছিল। এই কোর্টকে নিঃসন্দেহে বলা যায় হাসিনার জল্লাদখানা। আবরার হত্যা মামলায় এই জল্লাদখানার বিচারক ছিলেন আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান। তার কোনো সন্তান সন্ততি ছিল না, সে ছিল নিতান্তই জল্লাদ। ফাঁসির মঞ্চে জল্লাদকে আসামি দেখতে পারে না আসামির জমটুপি পরে থাকার কারণে, আর এই জল্লাদকে আসামি দেখতে পায়নি জল্লাদের করোনা প্রোটেকশনের কারণে। মামলা চলাকালীন সময়ে আদালতের নাটক ডিবির নাটককেও ছাড়িয়ে যায়। কাঠগড়ায় আসামিদের জায়গা হতো না বলে বানানো হলো নতুন খাঁচা। তাতেও সকলের জায়গা হতো কোনো রকমে গা ঘেঁষাঘেঁষি করে, যা ছিল সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। রায়ের আগে লাগানো হয় নতুন দৃষ্টি আকর্ষক সাইনবোর্ড, যা আর কোনো কোর্টে নেই। হাউ এক্সাইটিং হি ওয়াজ। উল্টোপাল্টা বিচার করায় হাইকোর্টে ক্ষমাও চাইতে হয়েছে এই জল্লাদকে। ফেসবুকে তাপসের তোষামত করে নিয়মিত পোস্ট করতেন কামরুজ্জামান নামক এই জল্লাদ। এখানে যা মুগুর দেওয়া সেটাও জানি, একজন চিফ জাস্টিসকেও নামায় দিছিলাম। তার নববর্ষের পোস্টটি দেখুন। শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলার ১৪ জন আসামির সবাইকেই প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন এই জল্লাদ সাহেব। এই মামলাটিতেও অনেক নাটক হয়েছিল। যাই হোক, আবরার হত্যা মামলার ট্রায়াল শুরু হয়। আসলে ক্যাঙ্গারু কোর্টে ট্রায়াল হয় নামে মাত্র, তবুও আসামিদের সেখানে জেরা যুক্তিতর্ক উপস্থাপন করতে হয়। এই জল্লাদ নিরপরাধ আসামিদের জোরালো জেরা যুক্তি উপস্থাপনে বাধা দিতেন, স্টেনোগ্রাফারকে লিখতে বারণ করতেন। সাক্ষ্য গ্রহণে অনিয়মের ফলে এক সময় অতিষ্ঠ হয়ে নিরুপায় আসামিরা শরণাপন্ন হয় হাইকোর্টের। বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের প্রতি অনাস্থা প্রদান করেন আসামি পক্ষের আইনজীবীরা। অনাস্থা আবেদনে উল্লেখ করা হয়, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বেআইনিভাবে মামলার সাক্ষীদের পুনরায় আদালতে ডেকে জবানবন্দি নেওয়া হয়েছে। ঠিক এই সময় জল্লাদ ফেসবুকে পোস্ট করে বিক্ষুব্ধ জনগণের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করেন। পরবর্তীতে আজ্ঞাবহ হাইকোর্ট আদালত পরিবর্তনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। ফলে ক্ষুব্ধ জল্লাদের সামনে আসামিরা হয়ে পড়ে আরও নিরুপায়। হাসিনার নির্দেশে মামলা দ্রুত নিষ্পত্তির জন্য মোশাররফ হোসেন কাজলকে নিয়োগ দেন আইনমন্ত্রী আনিসুল হক। এই কাজল ছিলেন পিলখানা বিডিআর বিদ্রোহ মামলার পিপি, ছিলেন দুদকের পিপি। তার কাজ ছিল পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা। তার সঙ্গে তৎকালীন আইনমন্ত্রীর সখ্যতা ছিল অনেক। তিনি বিচারকদের সাথে নিয়মিতই ধমকের সুরে কথা বলতেন। বুয়েটের পক্ষ থেকে নিয়োগ করা হয়েছিল এহসানুল হক সমাজিকে। এদিকে বুয়েট প্রশাসন আবরার হত্যাকাণ্ড থেকে নিজেদের বাঁচাতে সর্বদা ছিল সজাগ ও সতর্ক। শুধু কি তাই, বুয়েট প্রশাসন এই মামলায় ৫৫ লাখ টাকা খরচ করেছে শুধুমাত্র নিজেদেরকে এই হত্যার দায় থেকে রক্ষা করার জন্য। যাই হোক, শুধুমাত্র বুয়েট প্রশাসনের যাবতীয় অসাধু কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে শীঘ্রই আলাদা করে একটি ভিডিও তৈরি করা হবে। আবু আবদুল্লাহ ছিলেন আইনমন্ত্রীর এলাকার ও আস্থাভাজন চরম অযোগ্য একজন আইনজীবী। এই আইনজীবী ক্ষমতার দাপটে এজলাসে সর্বদা হইচই করতেন। সাক্ষীদের জেরা করার সময় উত্তর বলে দিতেন। তিনি ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার পিপি ছিলেন, পিলখানা বিডিআর বিদ্রোহ মামলারও পিপি ছিলেন। আর্গুমেন্টের সময় এদের প্রত্যেকের অন্যতম মুখস্থ যুক্তি ছিল হাসিনার সর্বোচ্চ শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি। ঘটনার পরপরই রায় দিয়ে দিয়েছিল হাসিনা। বিচারক তার রায়ের কপিতে সে কথাই খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন। ঘটনার পর গণভবনে আবরারের পরিবারকে ডেকেও সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তাই বলে অপরাধী নিরপরাধ বাছাই না করেই। দ্বিতীয়ত, বিচারক নিরপেক্ষ ছিলেন না। বোঝা যাচ্ছিল তার রায় রেডি, দ্রুত রায় দিয়ে ঠান্ডা করতে হবে দেশের জনগণকে। তার অস্বাভাবিক আচরণ দেখে অনাস্থা জানিয়ে হাইকোর্টের শরণাপন্ন হয়েছিল আসামিরা, কিন্তু হাসিনার হাইকোর্ট আবেদন খারিজ করে জল্লাদের কাছেই ফেরত পাঠান। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ রায়ের মাঝেই লক্ষ্য করা যায়। তৃতীয়ত, এটি ছিল নিতান্তই একটি মিডিয়া ট্রায়াল। এমন রায়ে শেখ হাসিনা খুশি, আইনমন্ত্রী খুশি, আবরারের পরিবার খুশি, বুয়েটের শিক্ষার্থীরা খুশি, দেশের জনগণ খুশি। শেখ হাসিনা ন্যায় বিচার করেছে। শেখ হাসিনাকে ধন্যবাদ। শেখ হাসিনা তার কথা রেখেছে। অখুশি হয়তো ২৫ জনের সে,
যে ঘটনার সাথে একদমই সম্পৃক্ত ছিল না। অখুশি হয়তো সে যে আবরারের মৃত্যুর পর ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। অখুশি সে যে শুধুমাত্র আবরারকে বাঁচাতে সেখানে গিয়েছিল। অখুশি সে যে ছুটে গিয়েছিল স্ট্রেচার আনতে। অবাক হচ্ছেন? 25 জনের মধ্যে এমন লোক থাকা সম্ভব নয়। এর আগে এভাবে কাউকে ফাঁসি দেয়নি হাসিনা। রত্নগর্ভা আবরারের মা চেয়েছিলেন অপরাধের ধরন অনুযায়ী বিচার। পরে দেখা গেল মায়ের চেয়েও বেশি দরদ স্বজনহারা হাসিনার। আসলে নিরপরাধ কাউকে ফাঁসি দিলে হাসিনার কিছু যায় না, বরং আসে। এরা তো ডিসপোজেবল, এরা তো হেলমেট পরে মাঠে নামে না, এরা তো শাহবাগেও কাজে আসে না, এরা তো শুধুই নাম্বার। 5টার জায়গায় 10টা ফাঁসি দিলেও পাবলিক খুশি থাকবে। 10টার জায়গায় 20টা ফাঁসি দিলে তো কথাই নেই, মানুষের মুখ বন্ধ করা যাবে। আবরারের ফ্যামিলি কোনোভাবেই আপত্তি করতে পারবে না। তাহলে পাবলিকেরও আপত্তি করার কোনো সুযোগ থাকবে না, বরং পাবলিককে বলা যাবে দেশে আইনের শাসন আছে। আমার মনে হয় যে এই রায়ের মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পেরেছি যে আমাদের দেশে আইনের শাসন আছে। আসলে কি হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠা করেছিল? অন্যায়ভাবে কি কাউকে ফাঁসি দেয়নি হাসিনা? যদি ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল না হতো, তাহলে কত সমন্বয়ককে যে ফাঁসিতে চলতে হতো তা কে জানে। বিচারক তার রায়ে লিখেছেন যে 25 জন আসামি মিলে আবরারকে পিটিয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। কারণ কয়েকজন আসামি ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন না, যা সিসিটিভি ফুটেজ দেখলেই খুব সহজে বোঝা যায়। কোনো সাক্ষী বলেনি যে আবরারের ব্যাচমেট অর্থাৎ 17 ব্যাচের কেউ আবরারকে পিটিয়েছে, বরং সাক্ষীদের জবানবন্দিতে আবরারকে বাঁচাতে এদের নানান চেষ্টার বর্ণনা উঠে এসেছে। সবকিছু স্বচ্ছ কাচের মতো স্পষ্ট হওয়া সত্ত্বেও শুধুমাত্র হাসিনার প্রতিশ্রুতি রক্ষার জন্য 25 জন মিলে পিটিয়েছে বলে জল্লাদ অন্যায়ভাবে সবাইকে শাস্তি দিয়েছে। চাটুকার বিচারক অতি উৎসাহী হয়ে লাগাতার 7 ঘন্টা মারার কথা বলেছেন, অথচ আবরারকে রুম থেকে ডাকা হতে শুরু করে স্ট্রেচারে নিয়ে সিঁড়িতে নামানো পর্যন্ত মোট সময় হচ্ছে 7 ঘন্টা 9 মিনিট। আর জল্লাদের কথা সত্য ধরলে সিসিটিভি ফুটেজে আমরা যা দেখতে পেতাম, সাক্ষী হবি আর সাইফুল আবরারকে পেটাতে পেটাতে তার রুম থেকে 2011 নং কক্ষে নিয়ে যাচ্ছে। সাক্ষী আহনাব পিঠে আঘাত করে আবরারকে মেরে ফেলে, মৃত আবরারকে মারতেই থাকে। ডাক্তার এসেও কিছুক্ষণ মৃত আবরারকে পিটায়। আসলে সাক্ষীদের জবানবন্দিতে স্পষ্ট যে আবরারকে প্রথম আঘাত করা হয় রাত 9:45 ঘটিকায়, আর রাত 12টার পর কেউ তাকে আঘাত করেনি। তবু জল্লাদ বিচারক 7 ঘন্টার কথা বলে 12টার পর ঘটনাস্থলে আসা কয়েকজনকেও অন্যায়ভাবে যাবজ্জীবন এবং ফাঁসির আদেশ দেন। ফুটেজে দৃশ্যমান থাকা সত্ত্বেও 5 জনকে আসামি থেকে বাদ দেওয়া হয়েছে। আবার ফুটেজে নেই এমন 5 জনকে করা হয়েছে আসামি। শুধুমাত্র ফুটেজ দেখেই কে সাক্ষী কে আসামি সেটাও আসলে নিশ্চিত করা যায় না। ফুটেজে চিহ্নিত গালিব ও সাইফুলকে আবরারের পরিবার চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি করেছিলেন। ফুটেজে দৃশ্যমান চট্টগ্রামের সবাইকে পরিকল্পিতভাবে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। ফুটেজে দৃশ্যমান সন্দেহজনক অনেকের বিরুদ্ধেই কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবুও অভিযুক্ত দেখানো হয়েছে। এমনকি মামলার পুরো নথিতে কোনো অভিযোগই খুঁজে পাওয়া যায় না এমন কয়েকজনকেও ফাঁসি অথবা যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এখানে সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো। খুব শীঘ্রই অন্য ভিডিওতে প্রমাণ সহ বিস্তারিত জনসম্মুখে উন্মোচন করা হবে। আমরা এখানে অভিযুক্ত সবাইকে গিল্ট আনটিল ইনোসেন্ট ধরে ইনোসেন্ট প্রমাণ করব। যদিও বিচারের নিয়ম কিন্তু ইনোসেন্ট আনটিল গিল্ট। হোয়াট অ্যান আইরনি। যাই হোক, শুরু করা যাক। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় শুরু থেকে শেষ পর্যন্ত 25 জনকে শনাক্ত করেছেন এডিটর। একজনকে আনআইডেন্টিফাইড বলা হলেও একটু পরে তাকেও শনাক্ত করা হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই 25 জন আর সাজাপ্রাপ্ত 25 জন কিন্তু সেম না। এখান থেকে 5 জনকে বাদ দেওয়া হয়েছে আর ফুটেজের বাইরে থেকে 5 জনকে ঢোকানো হয়েছে। পরিকল্পিতভাবে গণনা ঠিক রাখা হয়েছে যেন মানুষ বুঝতে না পারে। গণনা ঠিক রাখতে ঘটনার 20 দিন পর একজনকে আসামি বানানো হয়েছিল, যে 10 তারিখে ছিল সাক্ষী। তারপর নিয়মিত অফিসও করেছে। 27 তারিখে মিন্টু রোডে ফোনে ডেকে এনে বলা হয় অভিযান চালিয়ে বাংলা মোটর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টি এখন স্পষ্ট করা হবে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশকে 18 জনের নাম দেয় বুয়েটের 4-5 জন শিক্ষার্থী। ফুটেজ এডিটর 25 জনকে ইনভলভড হিসেবে শনাক্ত করার পর তারা কেন 7 জনকে বাদ দিল, কিসের ভিত্তিতে দিল? তারা তো তখনও কিছু জানত না।
যদি তারা স্বচ্ছ থাকতো তাহলে তো সন্দেহজনক 25 জনেরই নাম দিত। আর যদি তদন্ত করে বাদ দিয়ে থাকে তাহলে ডিবি কিভাবে বাদ দেওয়া 7 জনের মধ্যেই হত্যাকাণ্ডের মূল হোতাকে পেল? আসলে তারা তাদের ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নাম দিয়েছিল। আর এটা খুবই স্পষ্ট যে সন্দেহজনক অপরাধীদের শনাক্তকরণে তাদের আঞ্চলিক প্রীতি, ডিপার্টমেন্ট প্রীতি, ব্যক্তিগত শত্রুতা ইত্যাদির মারাত্মক প্রভাব ছিল। বুয়েটের তদন্তে তো কেউ বাদ যায়নি, সবাইকে বহিষ্কার করা হয়েছিল। শৃঙ্খলা ভঙ্গকারী বলে ওই 7 জনকে সাময়িক বহিষ্কার করেছিল বুয়েট। আবার একই ভূমিকা পালনকারী কয়েকজনের নাম ডিবির অটো চার্জশিটে আসায় স্থায়ী বহিষ্কার। শুধু কি তাই, একই ভূমিকা পালন করে কেউ হয়েছেন সাক্ষী, কেউ হয়েছেন ফাঁসির আসামি। অভি কেন ধানমন্ডিতে পালিয়ে গেল? বিটু কেন 2 বছর পালিয়ে থাকলো? বিটুর ক্লাসে ফেরা নিয়ে 2বার আন্দোলন কেন হলো? অভি এবং গালিব মিলে আবরার শিবির কিনা তা চেক করলো। আবার সিনিয়রদের কাছে ধরিয়ে দিয়ে স্টার কাবাবে খেতে গেল অভি আর সাইফুল। তাদের ম্যানুফ্যাকচার জবানবন্দিতেও তারা এটি আড়াল করতে পারেনি। তবু তারা মামলা থেকে বাদ পড়ে গেল। অথচ যে শুধুমাত্র আবরারকে বাঁচাতে ঘটনাস্থলে গিয়েছিল তার নামে হলো মামলা। কেন? গালিব মাজিদকে নিয়ে গেল ঘটনাস্থলে। গালিব আবরারের ফোন চেক করলো, মাজিদ কিছুই করলো না। গালিব হয়ে গেল প্রত্যক্ষ সাক্ষী আর মাজিদ হলো ফাঁসির আসামি। কেন? আবরারকে বাঁচাতে চাওয়া ছাড়া মাজিদের আর কি দোষ ছিল? মাজিদের বিরুদ্ধে তো বানোয়াট কোনো অভিযোগও নেই। তবু কেন তার ফাঁসির রায় হলো? শুধুমাত্র চট্টগ্রামের ছেলে না হওয়ায় মাজিদ ফেসে গেল। বুয়েট ছাত্রলীগের গডফাদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রেসিডেন্ট, কুমিল্লা 1 আসনের এমপি ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের এলাকার ছাত্রলীগ নেতা ইসমাইলকে বাদ দিল কে? নেতা বাদ পড়ে গেল, কর্মীরা ফেসে গেল। ইসমাইল, অভি, সাইফুল আর গালিব হয়ে গেল সাক্ষী। টিউশন থেকে ফিরে আবরারকে বাঁচাতে চাওয়া বন্ধু মোয়াজ হয়ে গেল আসামি। হাসপাতালে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালানো আকাশ কি অন্যায় করেছিল সেদিন? মানুষকে সাহায্য করার কাজটাই তো করে এসেছিল সে। ফলশ্রুতিতে উঠতি পরিবারকে আজ কোথায় ঠেলে দিতে হলো? বুয়েটের ডিন লিস্টেড মোর্শেদের কথা আর কি বলবো? আবরারকে বাঁচাতে ভীত সন্ত্রস্ত প্রকৃতির ছেলেটা কত ঝুঁকি না নিল। সাক্ষী হানাবের জবানবন্দি পড়লে প্রজ্ঞাবান যে কেউ মোর্শেদের অবস্থান বুঝতে পারবেন। এছাড়াও মামলার তদন্ত কর্মকর্তাও আদালতে নিশ্চিত করেছেন যে মোর্শেদ কোনো প্রকার অপরাধ করেনি। নিরপরাধ মোর্শেদের বাবা ন্যায় বিচারের আশায় সন্তানকে কোর্টে সারেন্ডার করেছিলেন। তবুও জল্লাদ কামরুজ্জামান তাকে ফাঁসি দিল। অভিযোগপত্রের 17 নম্বর আসামি মোর্শেদকে নিয়ে আদালতে আসেন তার বাবা রবিউল ইসলাম। এ সময় তিনিও আবরার হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। আমার ছেলে নির্দোষ, একদম আমার কাছে নির্দোষ, এবং সে কোর্টের কাছে নির্দোষ প্রমাণ করতে পারবে যে সে নির্দোষ। তার জন্যই আমি কোর্টের হাতে উঠাই দিয়েছি, আইনের হাতে উঠাই দিয়েছি, যেন আমরা ন্যায় বিচার পাই। রোববার বেলা 12:30টায় মুখ্য মহানগর হাকিম বেগম ইয়াসমিনারার আদালতে আত্মসমর্পণ করে মোর্শেদ। এ সময় তাকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন তার আইনজীবী। পরে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায় আদালত। এইসব সত্য সবাই পরে জানতে পেরেছে। প্রথমে জানতে না পারলেও পরবর্তীতে জানার পরও কেন চুপ থাকা হলো? জিসান সম্পর্কে কিছু কথা না বললেই নয়। সে ছিল ত্রিপলি 16 ব্যাচের আর আবরার ছিল ত্রিপলি 17 ব্যাচের। একই হলের এবং একই ডিপার্টমেন্টের ইমিডিয়েট জুনিয়র হওয়ায় আবরার ছিল জিসানের ঘনিষ্ঠ জুনিয়র। সেদিন রাতে আবরারকে মারছে শুনে সে রাত 2:18 আবরারকে বাঁচাতে যায় ঘটনাস্থলে। আবরারকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে মাত্র 10 মিনিট ঘটনাস্থলে অবস্থান করে। পরবর্তীতে সিঁড়ির ল্যান্ডিংয়ে যখন অ্যাম্বুলেন্স আসার অপেক্ষা করা হচ্ছিল তখন আবরারকে প্রাথমিক চিকিৎসাও করে এই জিসান। একজন সাক্ষীর জবানবন্দিতে তা সুস্পষ্ট। এছাড়াও পুরো ঘটনায় জিসানের কোনো ভূমিকা খুঁজে পাওয়া যায় না। সে এই ঘটনায় সন্দেহাতীতভাবে নিরপরাধ। অথচ আইনে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণ করতে হয়, তা না হলে শাস্তি দেওয়া যায় না। এই জিসানকে প্রথম এজাহারভুক্ত করা হয় সন্দেহভাজন হিসাবে। পরে ডিবি পুলিশ তাকে অটো চার্জশিটভুক্ত করে। সবশেষে আদালত ফাঁকা অভিযোগেই মৃত্যুদণ্ড প্রদান করে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে নিরপরাধীদের বলি দেওয়ার মন মানসিকতা থেকে বের হয়ে আসার সময় এখন এসে গেছে। এখন স্লোগান হোক, অপরাধীরা শাস্তি পাক, নিরপরাধরা মুক্তি পাক। এই মামলায় 19 জনের নামে এজাহার করা হয়েছিল।
18 জনকে পেলাম সিসিটিভি ফুটেজ থেকে, আর একজনকে ঢুকানো হলো যে কিনা সিসিটিভি ফুটেজেই নেই। প্রশ্ন হলো, সিসিটিভির ফুটেজ দেখা করা মামলায় সিসিটিভি ফুটেজ নেই এমন একজন ঢুকলো কি করে? কেই বা ঢুকালো, কেন ঢুকালো? 7ই অক্টোবর খুব সকালবেলা শেখ হাসিনার কড়া নির্দেশে অপতৎপর পুলিশ এলোপাথারি অভিযান চালায়। এলোপাথারি এই অভিযানে সকাল 8টায় তাকে আটক করে চকবাজার থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সন্ধ্যার পর দায়ের করা এজাহারে পুলিশ তার নাম ঢুকিয়ে দেয়। এই কাজে পুলিশ কতটুকু দক্ষ আর পটু নিশ্চয়ই কারো অজানা নয়। সে আবরারকে চিনত, এটাই কেউ প্রমাণ করতে পারবে না। তার বিরুদ্ধে সত্য তো দূরের কথা, কোনো প্রকার মিথ্যা অভিযোগও নেই। তবুও ডিবি তাকে চার্জশিটভুক্ত করে। পরবর্তীতে ক্যাঙ্গারো কোর্টে তার যাবজ্জীবন সাজাও হয়। এজাহারভুক্ত সবাইকে ডিবির চার্জশিটে ঢুকায়। ফুটেজ দেখে এজাহারে না থাকা এই 7 জনকেও গ্রেপ্তারের অভিযানে নামে ডিবি। 2 জনকে গ্রেপ্তার করে চার্জশিটে ঢুকানো হয়, বাকি থেকে যায় 5 জন। ফুটেজে নেই এমন আরো 4 জনকে ঢুকানো হয় চার্জশিটে, যার মধ্যে একজন হলো ইস্তিয়াক আহমেদ মুন্না। সে ছিল তার হবিগঞ্জের বাড়িতে রাসেল দিলরুবার বিয়ের অনুষ্ঠানে। বিয়ে শেষে ভোর 4:20 হলে আসে এবং ডিবির এলোপাথারি অভিযানে দুপুরবেলা আটক হয়। কোনো প্রকার সম্পৃক্ততা না পাওয়া সত্ত্বেও সে চার্জশিটভুক্ত। কোনো সাক্ষ্য প্রমাণ না থাকা সত্ত্বেও হাসিনার ক্যাঙ্গারো কোর্টে তার যাবজ্জীবন সাজা হয়। মূলত এলোপাথারিভাবে আটক হওয়াতেই সে অন্যায়ভাবে 5 বছর যাবৎ জেলে আছে। এই 5 জনের 4 জনকেই খুঁজে পায় ডিবি, তাদের সাক্ষী বানায়। পুলিশের কথা মতো সাক্ষী দিয়ে তারা স্থায়ী খালাস পায়। বিটুকে খুঁজে পাওয়া যায়নি বলে আসামিও না, সাক্ষীও না। এদের মতো একই রকম ভূমিকা পালনকারী কিংবা আরো কম কয়েকজন নির্দোষ ছেলেদের নাম এজাহারে আসায় আজ তারা ফাঁসির আসামি এবং তাদের অনেকের পরিবার খুনের মিথ্যা কলঙ্ক বয়ে বেড়াচ্ছে। একই ভূমিকার কিছু প্রমাণ দেখুন। তারা একই গ্রুপের মেম্বার। সাক্ষী হবার কথা বিল্লার, কারণ সে বাইরে থেকে এসে দেখেছে যে অভি ও সাইফুল আবরারকে কোথায় যেন নিয়ে যাচ্ছে, অথচ হয়েছে উল্টোটা। গলায় গলায় ভাগ করে আসা 2 জনের একজন সাক্ষী, অন্যজনের ফাঁসি। অথচ শামীম বিল্লা আবরারকে পানি খাওয়াচ্ছিল। নেতা সাক্ষী আর কর্মীদের ফাঁসি। হাসপাতালে নেওয়ার দৃশ্যকে লাশ সরানোর দৃশ্য বলে আবরারকে বাঁচাতে চাওয়া 17 ব্যাচের ছাত্রদের নির্মমভাবে ভাসানো হয়েছে। এরা সবাই আবরারের ব্যাচমেট ও বন্ধু। কোনো সাক্ষী বলেনি যে 17 ব্যাচের কেউ আবরারকে মেরেছে। শুধুমাত্র বিচারকই দেখেছেন অলৌকিকভাবে। হাসপাতালে নেওয়ার দৃশ্যকে লাশ সরানোর দৃশ্য বলে এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে চালানো হয়েছে। অনেককেই জড়ানো হয়েছে অন্যায়ভাবে। নির্দোষ একজন আফসোস করতেই পারে, চট্টগ্রামের ছেলে হলে হয়তো আজ ফাঁসির আসামি হতাম না, ইঞ্জিনিয়ার হতে পারতাম। সিসিটিভি ফুটেজে দৃশ্যমান চট্টগ্রামের ছাত্ররা তাদের আঞ্চলিক পরিচয়ের কারণে আসামি না হয়ে সাক্ষী। স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে, প্রত্যক্ষ সাক্ষীদের প্রায় সবাই চট্টগ্রামের। সিএসইউ হলো তৎকালীন বুয়েটের সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক ছাত্র সংগঠন। আর সিএসইউর কেউ যখন ছাত্রলীগের হয় তখন যে তার প্রভাব কী পরিমাণ হয় তা এই মামলার আসামির পরিবর্তে হওয়া সাক্ষীদের দেখলেই বোঝা যায়। সিসিটিভি ফুটেজে আইডেন্টিফাইড 25 জনের মধ্যে 20 জন চার্জশিটভুক্ত, 4 জন সাক্ষী আর বাকি 1 জন হলো বিটু। পুলিশ খুঁজে পায়নি বলে আজ সে আসামিও না, সাক্ষীও না। 2 বছর পালিয়ে থেকে 2021 সালে বিটু ক্লাসে ফিরলে আন্দোলন করা হয়। পুনরায় 2023 সালে ক্লাসে ফিরলে আবার আন্দোলন করা হয়। প্রশ্ন হলো, বিটু নির্দোষ হলে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হলো? কেন বারবার আন্দোলন করে হয়রানি করা হলো? আর যদি অপরাধী হয় তাহলে তার নাম বাদ দিল কে? বিটু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্ভুল চার্জশিটও নেই কেন? পুলিশ বাহিনীর মাধ্যমে যে চার্জশিটটি গিয়েছে, নির্ভুল চার্জশিট গিয়েছে। পাবনার বিটুর নাম বাদ দিয়েছিল তার এলাকার সিনিয়র বিএমএ 15 ব্যাচের রাফসান। সে বর্তমানে বুয়েটের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে। 2017 সালে সারা অ্যাপের মাধ্যমে অজ্ঞাত একজন রাফসানকে হিজড়া বলে গালি দেয়। রাফসান সন্দেহ করে বিটুকে, তাই সে বিটুকে শেরেবাংলা হলের 506 নং কক্ষে নিয়ে রড দিয়ে প্রচুর পেটায়। এর আগে কিংবা পরে বুয়েট হলে রড দিয়ে পেটানো নজির নেই। ঘটনাটি হলের 16 ব্যাচের সবাই জানে।
সেই পুরনো পাপের দায় ধামাচাপা দিতে বিটুর ভাই বুয়েট ছাত্র ডিটুর অনুরোধে রাফসান বিটুর নাম মামলা থেকে বাদ দেয়। এই কাজে রাফসানকে সহযোগিতা করে তারই রুমমেট তাজওয়ার ও আহানাব। উল্লেখ্য যে এই 3 জন রুমমেটই এখন মামলার সাক্ষী। শুধু তাই নয়, চট্টগ্রামের তাজওয়ার ও আহানাব আঞ্চলিক প্রীতির কারণে বুয়েট ছাত্রলীগের অভি, গালিব ও সাকিবকেও মামলার আসামি থেকে বাদ দিয়ে সাক্ষী বানাতে ভূমিকা পালন করে। আশ্চর্যজনক হলেও সত্যি যে এদের প্রত্যেকের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী থানায়। আসলে সুষ্ঠুভাবে তদন্ত করলে দেখা যাবে 25 জনের মধ্যে অনেকেই নির্দোষ। প্রকৃত দোষীরা সুস্পষ্ট হওয়া সত্ত্বেও এমনভাবে অভিযুক্তের সংখ্যা বাড়ানো হয়েছে যেন এরা বুয়েট ছাত্র কিংবা মানুষই না, বরং একটা সংখ্যা মাত্র। শেখ হাসিনা মাত্র 37 দিনে চার্জশিট দিয়েছিলেন। বর্তমানে জনতার সরকার চাইলে 15 দিনে একটা তদন্ত করতে পারবে। প্রয়োজনে আবরার হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে জাতিসংঘ থেকে প্রতিনিধি দল নিয়ে আসা হোক। দেশের সকল মানুষের মতো অভিযুক্ত নিরপরাধীদের পরিবারও ন্যায় বিচার চায়। সবশেষে বলবো, আবরার হয়ে গেল শেখ হাসিনা সহ অনেকের রাজনৈতিক প্রতীক, অথচ আবরারের তো হওয়ার কথা ছিল ইনসাফের প্রতীক। কোনো অপরাধী যেন ছাড়া না পায়, আর কোনো নিরপরাধী ব্যক্তি যেন শাস্তি না পায়, আবার কোনো অপরাধী ব্যক্তি যেন তার অপরাধের চেয়ে বেশি শাস্তি না পায়। এটাই তো ইনসাফ।